ধন্যবাদ সবাইকে। আসলে আজকে অনেক আমরা আনন্দিত স্যারের মতো একজন রিসোর্স পারসন পেয়ে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ফজলুল হক স্যার। স্যার পিএইচডি সম্পন্ন করছেন। স্যার বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। স্যার বর্তমানে অবসরপ্রাপ্ত। তিনি সর্বশেষ অতিরিক্ত সচিব হিসেবে অবসরপ্রাপ্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস অনার্স, এমএসএস ইকোনমিক্স, এমবিএ, এইচআইআর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পাশাপাশি তিনি এমপিএইচ মাস্টার অফ পাবলিক হেলথ এপিডেমিওলজি, একজন রোগতত্ত্ব গবেষক, ডিআইইউ, ডিএইচএমএস, বিএইচবি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ থেকে স্পেশাল ট্রেনিং অন মাইক্রোবায়োলজিতে বিশেষভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর, জাপান সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিষয়ের উপর খুব দক্ষতার সাথে প্রশিক্ষণ নিয়ে থাকেন। স্যার ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্স রেজিস্ট্রার। অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে স্যার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে তিনি বিভিন্ন সময়ে প্রশিক্ষণ এবং ক্লাস নিয়ে থাকেন। জটিল ও কঠিন রোগসহ বিভিন্ন বিষয়ে তার মানব কল্যাণে দেওয়া প্রায় 120টি ভিডিও রয়েছে। ইউএসএ, জাপান ও ইন্ডিয়া থেকে 4টি ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিশড হয়েছে। তিনি 4টি বইয়ের লেখক, রাইটার অ্যান্ড রিসার্চার, ক্রনিক ডিজিজেস। পাশাপাশি স্যার বিভিন্ন সময় ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ভিডিও পোস্ট করে থাকেন। তো স্যারের ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি বোর্ডে লিখে দেবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা স্যারের কাছ থেকে সারাদিন বিভিন্ন বিষয়ে, বিশেষ করে পর্যটন শিল্পের যুবদের ভূমিকা, পারিবারিক মূল্যবোধ, নৈতিকতা, সুশাসন এবং বঙ্গবন্ধু বাংলাদেশ সহ স্যারের দীর্ঘ কর্মজীবন এবং বাস্তব অভিজ্ঞতার বিষয় স্যার শেয়ার করবেন। আমরা সবাই স্যারের কাছ থেকে উপকৃত হব ইনশাল্লাহ। তো স্যারকে শুরুতেই ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শুরুর জন্য অনুরোধ করছি। আজকে এই প্রশিক্ষণ ক্লাসে আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে এটি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আপনাদেরকে কি দিচ্ছে, আপনারা কি পাচ্ছেন? যিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন সারা বাংলাদেশের যুবক সমাজের উন্নয়নের জন্য, আমরা প্রথমে তার প্রতি কৃতজ্ঞতা জানাবো। সেখান থেকে আপনাদের এই ট্রেনিং ক্লাসটি শিক্ষা নিতে হবে। দেখেন, আমি এখানে উল্লেখ করেছি অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। কি কৃতজ্ঞতা স্বীকার করছি? আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি at the beginning of today's training class I would like to express my heartfelt gratitude to Honorable Prime Minister Sheikh Hasina, who has time honored a permanent institutional infrastructure, Sheikh Hasina যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। এটা একটা স্থায়ী প্রতিষ্ঠান কেন্দ্র। এটা কি? Sheikh Hasina National Institute of Youth Development, which will aid the development of the country and enrichment of economic growth. তাহলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে যারা আপনারা প্রশিক্ষিত হচ্ছেন, আমরা যারা
আপনাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আপনাদের দক্ষতা বৃদ্ধি করতে সমর্থ হচ্ছি এবং আপনারা যারা দক্ষতা অর্জন করছেন এই দক্ষতা দিয়ে আপনি দেশ ও জাতির উন্নয়নে সহযোগিতা করবেন সেই রকমের একটি প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানটি সরকারের পক্ষে যিনি পরিচালনার মূল অথরিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিবকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, যিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চাবিকাঠি যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরকরণের প্রক্রিয়া হাতে নিয়েছেন। আমি আজকের এই ক্লাসে I would like to sincere thanks to the Director General of Sheikh Hasina National Youth Development Institute as the head of the organization has been creation a unique model sector-wise youth development course which will be able to significant economic growth, establishing efficient, effective and sustainable development. The other government institution or institute can follow this ideal model. সুতরাং আমি এখানে কি বললাম? আমি এখানে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম যেই মন্ত্রণালয়ের যিনি সচিব, মাননীয় সচিব, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, দেশের পক্ষে, দেশ ও জাতির উন্নয়নে আপনাদের মতো যুবকদের মাধ্যমে কিভাবে দেশের আর্থসামাজিক কাঠামোর উন্নয়ন ঘটানো যায়, ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে ম্যাক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেলের উন্নতি করা যায়, সেটাই তো এই প্রতিষ্ঠানের মূল দায়িত্ব। যিনি এটা পরিচালনা করছেন সেই সচিব মহোদয়কে, সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। এবং শুধু এককভাবে কোনো ব্যক্তির দ্বারা কোনো বিষয়ের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য রয়েছেন আবু তাহের মোহাম্মদ মাসুদ খান। তাহলে তিনি কিন্তু প্রতিষ্ঠানটার পরিচালনা করছেন, কখন কাকে কোন বিষয়ে প্রশিক্ষণ দেবেন সেটার উপরে। যেমন আজকে আপনাদের সাথে আমার ক্লাস আছে নৈতিকতা ও দেশপ্রেম, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ, শিষ্টাচার। 2 আছে বঙ্গবন্ধু বাংলাদেশ, স্বাধীনতার ইতিহাস ও বাংলাদেশের অভ্যুদয়, পর্যটন প্রসারে যুবকদের গুরুত্ব ও ভূমিকা। তাহলে আপনারা যুবক, আমাদের প্রথম ক্লাসটি হচ্ছে পর্যটন প্রসারে যুবকদের ভূমিকা। যুবকদের, আপনারা তো যুবক, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকের এই বিষয়ে আমাদের অথরিটি আপনাদেরকে কিভাবে আপনারা ভূমিকা রাখবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসারে যুবকদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। আপনারা স্লাইড পাবেন, স্লাইড দেখতে পাচ্ছেন। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 18 কোটি এবং এই সংখ্যা ক্রমাগতিতে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই তো সন্তানের জন্ম হচ্ছে, আবার প্রতিদিনই কিছু লোকের মৃত্যু হচ্ছে। তাহলে জন্ম এবং মৃত্যু এই দুইটা পার্থক্য বিবেচনা করলে আমরা দেখতে পাই যে এখন মানুষের মৃত্যু হার কমেছে। মৃত্যু হার কমার কারণে বয়স্ক ব্যক্তিদের আয়ু বৃদ্ধি পেয়েছে,
সার্বিকভাবে আমাদের যে গড় আয়ু সেটা এখন 72 বছরের উপরে চলে গিয়েছে। এখন এই যে বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা, কিন্তু আমাদের দেশটা আয়তন তো সেভাবে বাড়ছে না, যদিও এখন সমুদ্র জেগে ওঠার কারণে আমাদের কিছুটা এরিয়া বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের এই নির্দিষ্ট সীমাবদ্ধ এরিয়ার মধ্য থেকে আমাদের উন্নয়ন ঘটাতে হবে। সেই উন্নয়ন ঘটানোর লক্ষ্যে আজকে আমাদের এই ক্লাস। আপনাদের সাথে, আপনারা যুবক, আপনি একটা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। আপনার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তারা এখন চলাফেরা করতে পারে না, জরাব্যাধি বা রোগে আক্রান্ত। আপনি সংসারের বড় ছেলে কিংবা বড় মেয়ে, আপনাকে এখন এই সংসারের হাল ধরতে হবে। আপনার ছোট ভাই বোন আছে, তাদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে। তাহলে আপনি যদি ঘরে বসে থাকেন, বাবা মা ঘরে বসে আছে, তার সংসারটা চলবে কিভাবে? তাহলে কিভাবে সংসার চলবে সেই বিষয়টি আজ আমরা আপনাদেরকে শিক্ষা দেব এবং আপনারা সেই উদ্দেশ্যে এসেছেন। সুতরাং এই ক্লাস মানে শুধু কথা শুনলাম আর বাসায় চলে গেলাম। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, টাকা পয়সারও ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। আপনি যদি ঢাকা শহরে একটা হোটেলে যেখানে এখন থাকেন, এখানে থাকতে চান, মিনিমাম 500 টাকা ভাড়া লাগবে। দুপুরে যা খাওয়াবে সরকার, সেই খাবারের দাম মিনিমাম 150 টাকা আছে। সকালে নাস্তা করেছেন, রাতে খাবার খাবেন, সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে অবস্থান করছেন। আপনাদের থেকে টাকা না নিয়ে সরকার আপনাদের পিছনে এত টাকা ব্যয় করছে কারণটা কি? এই থিং ফার্স্ট, যে সরকারের স্বার্থ কি? সরকার আমাকে খাওয়াচ্ছে, সরকার আমাকে থাকার জায়গা দিচ্ছে, সরকার আমার যাওয়া আসার ভাড়া দিচ্ছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনার নিজের উন্নয়ন। সুতরাং আপনার উন্নতি হলে আপনার পাশের বাড়ির উন্নতি হবে, আপনার পাশের বাড়ির উন্নতি হলে আপনার ওই পাড়ার উন্নতি হবে, আপনার পাড়ার উন্নতি হলে আপনার গ্রামের উন্নতি হবে, আপনার গ্রামের উন্নতি হলে ইউনিয়ন পরিষদের উন্নতি হবে। একটা ইউনিয়ন অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত, আবার অনেকগুলি ইউনিয়ন নিয়ে একটা উপজেলা গঠিত। আপনার একটা উপজেলার উন্নতি হবে, একটা উপজেলার উন্নতি হলে একটা জেলার উন্নতি হবে। তাহলে একটা জেলার উন্নতি হলে বিভাগের উন্নতি হবে, আর বিভাগের উন্নতি হলে 8টা বিভাগের উন্নতি হলে বাংলাদেশের উন্নতি হবে। আর সেই উন্নতির জন্য আপনাদের পিছনে সরকার বাহাদুর এই প্রচেষ্টা নিয়েছে যে দেশের মানুষকে, দেশের সাধারণ, বিশেষ করে যুব সমাজকে উন্নতি করতে হবে। কারণ আপনি 8 ঘন্টা কাজ করলেও যার বয়স 60-এর ঊর্ধ্বে বা যিনি শিশু, সে তো আপনার মতন এত পরিশ্রম করতে পারবে? কি বুঝাইতে পারছি? তাহলে আপনি যে যুবক, এই যুবকের জন্য এই প্রতিষ্ঠান। কেন যুবকের জন্য প্রতিষ্ঠান? এখন এই প্রতিষ্ঠান কেন আপনি আসছেন, এই প্রতিষ্ঠান কেন আপনাকে, আপনার পিছনে এত টাকা অর্থ ব্যয় করছে, আপনাকে প্রশিক্ষিত করছে কেন, তা বোঝা গেল। তাহলে আমরা কি সার্থক, নাকি এমনি ঘুরতে আসছিলাম, খাওয়া দাওয়া করলাম, কিছুদিন থাকলাম, ঢাকা শহর ঘুরে বেরিয়ে চলে গেলাম? সেজন্য নয়। আপনার উন্নয়ন, দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন। পৃথিবীর মধ্যে এখন বাংলাদেশকে, আগে একজন আমেরিকা প্রেসিডেন্ট আমাদেরকে বলেছিল যে আমরা তলাবিহীন ঝুড়ি। আমরা কি তলাবিহীন ঝুড়ি? না, আমাদের জায়গা বাড়ে নাই, আমাদের মানুষ বেড়েছে, বাট আমরা বসে নাই। আমরা পরিশ্রমের মাধ্যমে, আমরা গবেষণার মাধ্যমে, আমরা উন্নয়নের শীর্ষ শিখরে এখন অবস্থান করছি। কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে বলেছে যে আমার এখন লজ্জা হয়
যে আমরা বাংলাদেশকে যা ভাবতাম, পূর্ব পাকিস্তানকে যা ভাবতাম, এখন তা আমাদের অনুসরণ করার মতো। আপনারা পেপার পত্রিকা দেখেন। সুতরাং আজকের এই প্রশিক্ষণ কিভাবে আপনি জাতির উন্নয়নে অবদান রাখবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। টোটাল পপুলেশন কত? প্রায় 18 কোটি। প্রায় 18 কোটি। তাহলে প্রায় 18 কোটি আমি এখানে লিখলাম, প্রায় 18 কোটি, 18 কোর্স। এখন এটাকে আমি দুই ভাগ করলাম, একটা হচ্ছে পুরুষ মেল, আর একটা হচ্ছে ফিমেল। দুই ভাগে ভাগ করলাম। তা যদি হয় তাহলে লাইটে দেখা যাচ্ছে না, এই লাইট বাংলাদেশ ধরি, আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের টোটাল পপুলেশন, আপনাদের পজিশনটা কি সেটা আমরা দেখে আসি, তাহলে আমাদের ক্লাস সম্পর্কে ভালো হবে, আইডিয়া হবে। তাহলে আমাদের টোটাল পপুলেশন হচ্ছে 18 কোটি, সেটাকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি, এক হচ্ছে মেল, দুই হচ্ছে ফিমেল, মেল এবং ফিমেল। এখন এই মেল এবং ফিমেল এর মধ্যে এই 0 থেকে আমি একবারে নিয়ে যাচ্ছি, 0 থেকে ধরেন এই 12 ইয়ার্স, এরা কি ডিপেন্ডেন্ট? এরা ডিপেন্ডেন্ট, ওদের কোনো আয় রোজগার নাই। ওরা পিতা মাতা, বড় ভাই, দাদা দাদি, নানা নানি, যাই হোক তাদের দ্বারা পরিচালিত, তাদের কোনো আয়ের ভিত্তি নাই, তাদেরকে আমাদের বড় করতে হচ্ছে। আর একটা গ্রুপ আছে, সেটা এজ ধরেন above 60, above 60, তাহলে 60 বছরের ঊর্ধ্বে যিনি, সেই একটা গ্রুপ যার কোনো আয় রোজগার নাই। যদি সে সরকারি কর্মচারী না হয় বা বেসরকারি কর্মচারী হিসাবে যদি সে এলপিআর এ যায়, রিটায়ার্ড করে, তখন তার হয়তো কিছু ইনকাম আছে। তাহলে আরেকটা গ্রুপ আমরা এখানে পাচ্ছি, সেটা হলো যারা চাকরি করে না, এই হাউস ওয়াইফ। যারা হাউস ওয়াইফ, অর্ধেক যদি জনসংখ্যা মহিলা হয়, তাহলে সে মহিলাদের, তাদের আবার অর্ধেকেরও বেশি, ধরো 3/4, 3/4 শতকরা, এত পার্সেন্ট, অর্থাৎ 100 জনের মধ্যে 75 জন বা 100 জনের মধ্যে 80 জনই হাউস ওয়াইফ। 20 জন মহিলা আমাদের দেশে হয়তো কাজ করে, কি ঠিক কি বেঠিক? তাহলে এই যে ডিপেন্ডেন্ট, তাহলে এখানে ডিপেন্ডেন্ট প্লাস সে ডিপেন্ডেন্ট প্লাস অ্যাবাভ 60% সে ডিপেন্ডেন্ট প্লাস এখানে আরেকজন আছে যাদের বয়স ধরো 15 থেকে, এজ হচ্ছে 15 থেকে 25,
15 থেকে 25 বছর বয়সে যারা আছে তারা চাকরি বাকরি করে না, তারা স্কুল কলেজ যে পড়ালেখা করে, অথবা এই যে তাদের সংখ্যা কত, তাহলে একটা বিশাল একটা গবেষণার বিষয় এই যে অ্যাবাভ 60 এবং এই 15 থেকে 25 বছর বয়সের মানুষ, তারাও ডিপেন্ডেন্ট, ঠিক কিনা? তাহলে আমার কর্ম সংখ্যা কত, আমার মূল জনসংখ্যার কত ভাগ এই যুবক সম্প্রদায়, সেইটা আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারি যে একটা অবস্থার মধ্যে আমরা একটা বেঘোর অবস্থার মধ্যে আছি, যে আমাদের ডিপেন্ডেন্সের হার অনেক বেশি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কাজ করে আমাদেরকে খাওয়াচ্ছে এই রকমের লোকের সংখ্যা খুব কম। সুতরাং আপনারা যে যুবক, আপনি একা যদি একটা চাকরি পান তাহলে আপনার ফ্যামিলিতে 5 জন লোককে আপনি খাওয়াতে পারবেন, কি ঠিক? সুতরাং আপনার গুরুত্ব খুবই বেশি। সেই যে বেশি, এখন আপনি আসেন